আসসালামু আলাইকুম দর্শক, আমি রুনা আক্তার জানিয়ে দিব আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমে থাকছে শিরোনাম। 6 মাস ধরে হত্যার পরিকল্পনা, অবশেষে হাদি হত্যার রিপোর্ট প্রকাশ। কিলিংয়ে অংশ নেন মোট 17 জন। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদি হত্যার চার্জশিট প্রকাশ। প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। গোয়েন্দা তথ্য বলছে 6 মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা, আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। এ মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের। তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় 21 জুলাই। সেখানে 2 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে 4 জন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে। গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে। এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা। 5 দিন ধরে এসব মিটিংয়ের পর 26 জুলাই দেশে ফেরে ফয়সাল। দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে 55 লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায়। শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে, তার আদ্যপান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন। এবার প্রশ্ন হলো, কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে? তাদের নাম খুঁজে বের করতে গিয়ে 2 জনের নাম পাওয়া যায়। একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর। আরেকজন ছিলেন তার ভগ্নিপতি, যিনি আমিনুল ইসলাম, যার সহযোগী। আমাদের প্রশ্ন, এই মুহূর্তে তারা 2 জন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে? এলাকাবাসীরাই বা কি বলেন? ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে। এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য। বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে। যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই। এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও। 5 আগস্টের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি। কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন। সমস্ত কিছু কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছে এই তাইজুল ইসলাম বাপ্পি। গোয়েন্দা তথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রুট। এরই মধ্যে গ্রেফতার আছে আমিনুল। দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। অবশেষে মুখোশ খুলে গেল রাজনীতির সেই ভয়ঙ্কর অন্ধকারের। এতদিন যা ছিল শুধুই গুঞ্জন, তা আজ পরিণত হলো নিরেট বাস্তবে। শহীদ হাদির বুকের তাজা রক্তে আসলে কার হাত রাঙানো ছিল? বন্দুকের টিকা চেপেছিল ফয়সাল, কিন্তু সেই বন্দুকের নিশানা ঠিক করে দিয়েছিল আসলে কে? আজ মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ডিবি পুলিশ যে বোমা ফাটালেন তাতে শিউরে উঠেছে পুরো দেশ। 17 জনের এক কিলিং স্কোয়াড, আর এই স্কোয়াডের নেপথ্যের নায়ক বা তথাকথিত মাস্টার মাইন্ড হিসেবে যার নাম উঠে এলো তা শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। তিনি কোনো পেশাদার অপরাধী নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন সাবেক জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। চলুন তাহলে আলোচনা করা যাক সেই 17 জনের চার্জশিট, যা বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের এক দালিলিক প্রমাণ। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ব্যবচ্ছেদ করব সেই 17 জন আসামির তালিকা যারা এই নাটকীয় হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন। চার্জশিটে উঠে এসেছে এমন কিছু নাম যা দেখে সমাজবিজ্ঞানীরাও আটকে উঠবেন, কারণ এখানে কেবল রাজনৈতিক ক্যাডাররাই নয়, বরং জড়িয়ে পড়েছে অপরাধীর পুরো পরিবার, বাবা, মা, স্ত্রী, এমনকি শালক। সবাই মিলে কিভাবে একজন খুনিকে রক্ষার চেষ্টা করেছে তা আজ জাতির সামনে উন্মোচিত। চার্জশিটের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিকে। বাপ্পি কেবল নির্দেশনাই দেয়নি, তিনি নিশ্চিত করেছিলেন যেন হাদির মুখ চিরতরে বন্ধ করে দেয়া হয়। আর বাপ্পির এই নির্দেশ বাস্তবায়নই মাঠ পর্যায়ে শুটার হিসেবে কাজ করেছে কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই 17 জনের তালিকায় যারা আছেন তাদের অপরাধের ধরন ভিন্ন ভিন্ন। পুলিশ তদন্ত করে দেখেছে হত্যার পরিকল্পনা এবং অস্ত্র সরবরাহ, ঘটনাস্থলের উপস্থিতি এবং পালানোর সহযোগিতা, প্রতিটি ধাপে কাজ করেছে একটি সংঘবদ্ধ চক্র। চার্জশিটভুক্ত 17 জনের মধ্যে 11 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল শুটার ফয়সাল বা মাস্টারমাইন্ড বাপ্পি সহ 6 জন এখনও পলাতক। এখন প্রশ্ন হলো, গ্রেফতারকৃত 11 জন আসলে কারা এবং কেন ফয়সালের পরিবারের সদস্যরাও এই মামলার আসামি হলো? গ্রেফতারকৃতদের তালিকায় আছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং তার মা মোসাম্মদ হাসি বেগম। কুসঙ্গে থাকলে স্বর্গেও নরকবাস, একজন সন্তান যখন খুনি হয় তখন বাবা মায়ের দায়িত্ব থাকে আইনের হাতে তুলে দেওয়া, কিন্তু এখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র।
ফয়সালের বাবা মা তাকে পালাতে সাহায্য করেছে এবং গোপন করেছে। একই অপরাধে অভিযুক্ত ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শালক ওয়াহিদ আহমেদ সিপু, অর্থাৎ পুরো পরিবারটি একটি ক্রাইম সিন্ডিকেটে পরিণত হয়েছিল। এছাড়াও গ্রেফতার করা হয়েছে ভাড়ায় চালিত প্রাইভেট কার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির এবং আমিনুল ইসলাম রাজু। তদন্তে উঠে এসেছে, হাদিকে হত্যার পর ফয়সালের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার জন্য কাজ করেছে একটি বিশেষ চক্র। সেই চক্রের সদস্য সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম, যারা ফয়সালকে ভারতে পালাতে সহায়তা করেছিল, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু আসল উদ্বেগ এবং আতঙ্ক এখনও রয়ে গেছে ওই পালাতক 6 জনকে ঘিরেই। মাস্টারমাইন্ড বাপ্পি এবং শুটার ফয়সাল যদি ধরা না পড়ে, তবে এই বিচার প্রক্রিয়া কি আসলেই পূর্ণতা পাঠে? এবং এই পালাতক আসামিদের প্রোফাইল বিশ্লেষণ করলে আর কি ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে পারে? সেই বিস্তারিত আলোচনা এবং মামলার ভবিষ্যৎ নিয়ে চলুন আলোচনা করা যাক। আমরা আলোচনার ঠিক এই পর্যায়ে এসে দৃষ্টি ফেরাতে চাই মামলার সবচেয়ে উদ্বেগজনক ব্যক্তির দিকে। চার্জশিট জমা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মূল অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশের খাতায় এখন মোস্ট ওয়ান্টেড বা ফেরারি আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে 6 জনকে। এই 6 জন হলেন মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম বাপ্পি, শুটার ফয়সাল, আলমগীর, ফিলিপ, জেসমিন এবং মুক্তি। অপরাধীরা হয়তো ভেবেছিল তারা পালিয়ে বেঁচে যেতে পারবে, কিন্তু আইনের জাল যে কত দূর তা তারা কল্পনাও করতে পারেনি। বিশেষ করে মূল পরিকল্পনাকারী বাপ্পির বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর হয়ে তিনি এমন এক জঘন্য হত্যাকাণ্ডের নীল নকশা আঁকতে পারেন? তদন্তে উঠে এসেছে, বাপ্পি কেবল নির্দেশই দেননি, তিনি কিলিং মিশনের প্রতিটি ধাপ মনিটর করেছেন। তিনি নিশ্চিত করতে চেয়েছেন যেন হাদির মৃত্যু নিয়ে কোনো সংশয় না থাকে। বাপ্পি এবং তার সহযোগীরা এখন পালাতক, কিন্তু প্রশ্ন হলো, তারা কি দেশের ভেতরেই ঘাপটি মেরে আছে, নাকি ফয়সালের মতো তারাও সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী কোনো দেশে আশ্রয় নিয়েছে? এই প্রশ্নের উত্তর খোঁজা এখন গোয়েন্দা পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার আসা যাক সেই আলোচিত ভিডিও বার্তাটি প্রসঙ্গে, যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মূল শুটার ফয়সাল করিম মাসুদ একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। অনেকে ধারণা করেছিলেন ভিডিওটি হয়তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু ডিবি পুলিশ আজ ধোঁয়াশা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে ভিডিওটি এআই দিয়ে তৈরি করা নয়, ভিডিওর ওই ব্যক্তির রক্ত মাংসের ফয়সাল করিম নিজেই। কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে, ভিডিওটি আসল হলেও ফয়সালের মুখের কথাগুলো ছিল ডাহা, মিথ্যা এবং সাজানো। এটা ছিল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটি অপকৌশল মাত্র। পুলিশের কাছে থাকা সিসিটিভি ফুটেজ এবং টেকনোলজিক্যাল এভিডেন্স প্রমাণ করে যে ফয়সাল নিজেই গুলি চালিয়েছিল। নিজের অপরাধ ঢাকতে তিনি এখন সাইবার স্পেস ব্যবহার করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। একে বলা যেতে পারে ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা। তবে আশার কথা হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ওসমান হাদি বিচার এই অন্তর্বর্তী সরকারের সময় শেষ হবে। এটি কোনো সাধারণ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি হাদির রক্তের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। আসুন আমরা আরও এক ধাপ স্মরণ করি সেই মর্মান্তিক দিনগুলির কথা। 12ই ডিসেম্বর দুপুরবেলা রাজধানীর পল্টনের ব্যস্ত রাস্তায় যখন গুলির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল, তখন আসলে গুলিটি হাদির মাথায় লাগেনি, গুলিটি লেগেছিল বাংলাদেশের বিবেকের ওপর, আমাদের স্বাধীনতার উপর। রক্তাক্ত হাদিকে প্রথমে নেওয়া হলো ঢাকা মেডিকেলে, সেখানে জটিল সার্জারি, পরিবার আশা ছাড়েনি, তাকে নেওয়া হলো এভার কেয়ার হসপিটালে। এরপর অবনতি হলে 25 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে। পুরো জাতি তখন প্রার্থনায় মগ্ন ছিল, সবাই চেয়েছিল হাদি ফিরে আসুক, কিন্তু নিয়তির কী লেখন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর রাতে তিনি ছেড়ে গেলেন না ফেরার দেশে। 19 ডিসেম্বর রাতে যখন তাকে কফিন বন্দি করে মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়, তখন স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। 20 ডিসেম্বর ময়না তদন্ত শেষ করে তাকে দাফন করা হলো। কোথায় দাফন করা হলো? আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এটি কোনো সাধারণ কবর নয়, এটি একটি চেতনার মিনার। যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, সেই হাদি আজ শুয়ে আছেন বিদ্রোহী কবির সান্নিধ্যে। আজ চার্জশিট দাখিল হয়েছে, 17 জনের নাম এসেছে। কিন্তু এই বিচার প্রক্রিয়া তখনই সার্থক হবে যখন মাস্টারমাইন্ড বাপ্পি এবং শুটার ফয়সালকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। দেরিতে বিচার পাওয়া মানে বিচার না পাওয়ারই শামিল। তাই আমরা আশা করব কোনো দীর্ঘসূত্রিত ছাড়াই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার রায় কার্যকর করা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। 17 জন আসামির প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন নাটকীয় হত্যাযজ্ঞ চালানোর সাহস না পায়।
আমরা তাকিয়ে আছি আদালতের দিকে, তাকিয়ে আছি প্রশাসনের দিকে। হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাল্লাহ। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।